দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের পাঠ্য বইয়ের কবিতা অসুখী একজন পাবলো নেরুদা রচিত সেই কবিতাটা সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য। তো অসুখী একজন কবিতাটি লিখেছিলেন চিলির কবি পাবলো নেরুদা। তিনি এই কবিতাটিকে লিখেছিলেন স্প্যানিশ ভাষায়। তার আসল নাম ছিল নেকতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো। পাবলো নেরুদা তার ছদ্মনাম। তো এটাকে স্প্যানিশ ভাষা থেকে বাংলাতে অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। এই কবিতাটা নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলের রক্তে ছিটে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো চলো কবিতাটা শুরু করি। অসুখী একজন। অসুখী শব্দের অর্থ যে সুখী নয় এমন একজন ব্যক্তি। তো তার কথা এই কবিতায় বলা হয়েছে। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায়, দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ কবিতার কথক তার প্রিয়তমাকে তার প্রতীক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে স্পেনের গৃহযুদ্ধের তাগিদে তাকে ঘর ছাড়তে হয়েছিল এবং তিনি এতটাই দূরে চলে গেছিলেন যা কোনো সীমা নেই বা অসীম। তাই এখানে দূর দূরের মাঝে যেই তিনটে ডট ব্যবহার করা হয়েছে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এখানে সে বলতে কবিতার কথকের প্রিয়তমার কথা বলা হয়েছে। তার প্রিয়তমা জানতেন না কবিতার কথক আর কখনো ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। অর্থাৎ একটা কুকুর চলে যাওয়া এবং গির্জার এক নান হেঁটে যাওয়ার মধ্যে দিয়ে সময়ের প্রবাহমানতাকে বোঝানো হয়েছে। গির্জা মানে যেটা খ্রিস্টানদের উপাসনালয় এবং নান হচ্ছে খ্রিস্টান সন্ন্যাসিনী। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এভাবেই সময় প্রবাহমান। একটা সপ্তাহ একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ কবিতার কথক যে রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন সে রাস্তাতে বহুদিন ধরে মানুষ যাতায়াত না করার ফলে সে রাস্তাতে ঘাস জন্মালো এবং কথকের পায়ের দাগ তাও বৃষ্টির জলে ধুয়ে গেল। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। এখানে তার বলতে কবিতার কথকের প্রিয়তমার কথা বলা হয়েছে। তার মাথার উপর ঠিক পাথর যেমন ভারী এবং কঠিন, ঠিক তেমন কঠিনভাবেই তার প্রিয়তমর বিরহে একটার পর একটা বছর যেন মাথার উপরে পাথরের মতো কঠিনভাবে নেমে আসতে লাগলো। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কবি এখানে যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছে। আগ্নেয় পাহাড় অর্থাৎ যেখান থেকে অগ্নুদ্গম হয়, ঠিক তেমনভাবেই যুদ্ধ যেন সব কিছুকে ধ্বংস করে দেয়। শিশু আর বাড়িরা খুন হলো। অর্থাৎ যে ভবিষ্যৎ প্রজন্ম শিশু বা যারা নিষ্পাপী সেই শিশুরাও এই যুদ্ধের ভয়াবহতার হাত থেকে রক্ষা পায়নি। বাড়িরা বলতে বাড়িতে বসবাসকারী আর যে সকল ব্যক্তি বা আর যে সকল কিছু সেই সবকে বলা হয়েছে বাড়িরাও খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে সেই মেয়েটি বলতে কবিতার কথকের প্রিয়তমা, অর্থাৎ তার মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলো দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। অর্থাৎ সমস্ত সমতল, যে সমতলে মানুষ বসবাস করে সেই সমতলে আগুন ধরে গেল, যুদ্ধের আগুন। শান্ত হলুদ দেবতা, এখানে হলুদ শব্দটা ব্যবহার করা হয়েছে প্রাচীনত্বের প্রতীক হিসেবে। মন্দিরে যেই পাথরের বা শিলার মূর্তিগুলো থাকে সেই মূর্তিগুলো নিশ্চল বা নিষ্প্রাণ প্রকৃতির হয়ে থাকে। তাই এখানে কবি সেই দেবতাকে শান্ত এবং হলুদ বলে বর্ণনা করেছেন, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। অর্থাৎ সেই মন্দিরের যেই মূর্তিগুলো, সেই মূর্তিগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারা তাদের ধ্যানে মগ্ন, অর্থাৎ নিশ্চল প্রকৃতির। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তো যুদ্ধের সেই ভয়াবহতায় মন্দির থেকে সেই যে ভগবানের মূর্তিগুলো তারাও মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লো। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। অর্থাৎ এখানে কবি একটা ইঙ্গিত দিয়েছে যে মানুষ যখন ভয়ের সম্মুখীন হয় তখন তারা ভগবানের আশ্রয় নেয়, কিন্তু সেই ভগবানই যখন এই যুদ্ধের হাত থেকে রক্ষা পায় না তখন সাধারণ মানুষকে তিনি কীভাবে রক্ষা করবেন। তো এরপর কবি একটু তার স্মৃতিচারণ করছে। দেখবে তোমরা এমন হয় যখন আমাদের হঠাৎ আমাদের সামনে কোনো বড় বিপদ বা আমাদের যখন দুঃখের সময় আসে তখন আমাদের যে অতীতের সুখের ঘটনা সেগুলো মনে পড়ে। ঠিক কবিতার কথকেরও তেমন মনে পড়েছে। তার সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ। অর্থাৎ কবির সেই মিষ্টি বাড়ি, এখানে মিষ্টি মানে স্বাদে মিষ্টি না, মানে মিষ্টি মানে সেই সুন্দর বাড়িটা, সেই বারান্দা অর্থাৎ বাড়ির সেই বারান্দা যেখানে কবি ঝুলন্ত বিছানায় ঘুমোতেন। গোলাপি গাছ, গোলাপি গাছ মানে কিন্তু এখানে গোলাপ ফুলের গাছ না, গোলাপি গাছ মানে এক ধরনের পাতাবাহারি গাছ। ছড়ানো করতলের মতো পাতা, যার পাতাটা করতলের মতো ছড়ানো, ঠিক কচু পাতার মতো।
চিমনি, প্রাচীন জলতরঙ্গ, অর্থাৎ চিমনি যেখান থেকে ধোঁয়া নির্গত হয়, প্রাচীন জলতরঙ্গ, জলতরঙ্গ এক ধরনের বাদ্যযন্ত্র, সেই সব কিছু সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই সব কিছু যুদ্ধের ভয়াবহ সর্বগ্রাসী আগুনে চূর্ণ হয়ে গেল, অর্থাৎ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখানে আগুন বলতে যুদ্ধের আগুনের কথা বলা হয়েছে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লৌহ, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। অর্থাৎ এই যে কাঠকয়লা যখন সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়, তারপরেই সেখানে যেই কাঠ, সেই কাঠগুলো কয়লা আকারে কালো কালো স্তূপ হয়ে পড়ে থাকে। তো এখানে কবিতার কথক বলেছে, ছড়িয়ে রইল কাঠকয়লা। এই কথার মধ্যে দিয়ে কবি ইঙ্গিত দিয়েছেন যেখানে সমভূমি ছিল সেই সমভূমি এখন শ্মশানে পরিণত হয়েছে। দোমড়ানো লৌহ, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। যুদ্ধের ভয়াবহতায় ছিন্ন মানুষের মাথাগুলোকে যেন দেখে মনে হচ্ছে সেগুলো মূর্তির বীভৎস মাথা। রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। রক্তের দাগ তখনই কালো হয় যখন সেই লাল রক্ত দীর্ঘ সময় ধরে পড়ে থেকে সেটা কালচে এবং দলা বেঁধে যায়, তখনই রক্তের রং কালো হয়। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটি আমার অপেক্ষায় বলতে বোঝানো হয়েছে কবির প্রিয়তমা এখনও কবির ফিরে আসার পথ চেয়ে বসে আছেন। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই সর্বগ্রাসী যুদ্ধের হাত থেকে যেখানে শিশুরাও রক্ষা পায়নি, সেখানে মেয়েটি কিভাবে বেঁচে গেলেন। তো বলে রাখি, এখানে যুদ্ধ সমস্ত কিছু গ্রাস করে নিলেও কথকের প্রিয়তমার শাশ্বত এবং চিরন্তন প্রেমের প্রতীক, তাই তার মৃত্যু হয়নি। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।